আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 8 ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী করোনা টিকা দিতে প্রস্তুত হচ্ছে 7,000 টিম। দেশে এলো অক্সফোর্ডে 50 লাখ ডোজ ভ্যাকসিন। মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা। নগরে র্যাব, পুলিশ, বিজিবি টহল, ইভিএমে মক ভোটিং। আইন ভাঙলে 6 মাস কারাদণ্ড, 2 লাখ টাকা জরিমানা। মন্ত্রিসভায় ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের খসড়া অনুমোদন। ভার্চুয়ালি নয়, মাঠেই হবে বাংলা একাডেমির 21-এর বইমেলা। 18 মার্চ উদ্বোধন। এবং চট্টগ্রামের শেষ ওয়ানডেতে 120 রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ম্যাচ সেরা মুশফিক, সিরিজ সেরা সাকিব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 27 জানুয়ারি করোনা ভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধনের পরদিন ঢাকার 5টি হাসপাতালে 690 জনকে টিকা দেওয়া হবে। আর 8 ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকা দেওয়ার কার্যক্রম পরিচালনার জন্য প্রায় 7,000 টিম তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এই সময় করোনার ভ্যাকসিনের অনলাইন নিবন্ধন ও যাবতীয় তথ্য সংরক্ষণে সুরক্ষা অ্যাপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে আইসিটি বিভাগ। আরও জানাচ্ছেন রাসনা দাস। ভ্যাকসিন নিতে আপনাকে প্রথমেই সুরক্ষা ওয়েব 70 লাখ ডোজ করোনা ভ্যাকসিন এখন বাংলাদেশের হাতে। অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেয়া হবে না। টিকা নিতে আগ্রহীদের সুরক্ষা ওয়েব পোর্টাল অ্যাপে তালিকাভুক্ত হতে হবে। স্মার্টফোন নাই তাদের জন্য কিন্তু আমাদের যে 6,626টা ডিজিটাল সেন্টার আছে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে, সেখানে কিন্তু সার্ভিস প্রোভাইডাররা তাদের কাছে গেলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করে দেবে। রাজধানীর 5টি হাসপাতালে এই মাসের শেষ দিকে টিকাদানের মহড়া বা ড্রাই রান শুরু হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। দেশব্যাপী টিকা দেওয়ার জন্য কাজ করবে 6,725টি দল। আমরা এই অ্যাপসের বাইরে যাব না, কারণ তাহলে পরে আমরা তো সমস্ত ডেটাটাকে একসাথে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এটা অ্যানালাইসিস করতে হবে। পরবর্তীতে আমরা এই ডেটাটাকে অনেকগুলো কাজে আমাদের লাগাতে হবে। 5টা হাসপাতালে আমরা এই টিকাটা দিব। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা সারা দেশে একসাথে সমস্ত জায়গায় আমরা এই টিকাটা দেওয়া শুরু করব। 18 বছরের কম বয়সী গর্ভবতী নারী, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স, মুমূর্ষু রোগী এবং করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার 4 সপ্তাহের মধ্যে টিকা নেওয়া যাবে না। বা এমন সিভিয়ারলি অসুস্থ যিনি হসপিটালে বেড রিটেন, সেরকম ক্ষেত্রে যারা এখন অ্যাকিউট ভাবে অসুস্থ তাদের ক্ষেত্রে শুধুমাত্র আমরা বলছি যে টিকাটা দেওয়া যাবে না। আরেকটা বিষয় একটু পরিষ্কার করা দরকার, কেউ যদি এখন কোভিড আক্রান্ত থাকেন তাকেও দেওয়া যাবে না। এই জন্য আমরা সেফটির জন্য 4 সপ্তাহের মধ্যে যদি কেউ কোভিড আক্রান্ত হয়ে থাকেন তাদেরকে আমরা এখন টিকা না দিয়ে পরবর্তীতে রেজিস্ট্রেশন করার জন্য বলবো। 27 জানুয়ারির পর 55 বছরের বেশি বয়সীরা নিবন্ধনে অগ্রাধিকার পাবে। পর্যায়ক্রমে অন্যান্য বয়সী নাগরিকদের জন্য এই ভ্যাকসিন উন্মুক্ত করা হবে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এর আগে ভারত থেকে দেশে পৌঁছায় সরকারের কেনা অক্সফোর্ডে করোনা টিকার 50 লাখ ডোজ। এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর টিকা চালান নিয়ে যাওয়া হয় সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা টঙ্গীর ওয়্যারহাউসে। দেখুন রাসনা দাসের আরেকটি রিপোর্ট। করোনা ভাইরাসের টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট সোমবার সকাল 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউসে টিকা নিয়ে যাওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল 9টি ফ্রিজার ভ্যান। এ সময় বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেন, সারা দেশে পাঠানোর আগে এই টিকা ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষা করা হবে। যতগুলো ব্যাচের ভ্যাকসিন এসেছে সেই প্রত্যেকটা ব্যাচের স্যাম্পল আমরা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠাবো টেস্ট করার জন্য। ওখানটায় যদি ওনারা সব ঠিক থাকে তাহলে আমাদেরকে ছাড়পত্র দিবে। ছাড়পত্র দেওয়ার সাথে সাথে আমরা সেই ভ্যাকসিনগুলা 64টা ডিস্ট্রিক্টে সরকার যে সমস্ত জায়গায় পৌঁছাতে বলেছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো। তিনি আরও জানান, ড্যামেজ বা কোনো ধরনের সমস্যা থাকলে তার দায়িত্ব নেবে বেক্সিমকো। 5 দিনের মধ্যে
ভ্যাকসিনের 50 লাখ ডোজ সরকারকে বুঝিয়ে দেবেন তারা। যদি ওটার ভিতরে কোনো ড্যামেজ, শর্টেজ বা কোনো রকমের সমস্যা থাকে, সেইগুলা আমরা বেক্সিমকো ফার্মা নিয়ে তাদের সরকারকে রিপ্লেস করে দেবে। এটি সরকার, সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ত্রিপক্ষীয় ব্যবস্থাপনায় সরকারের কেনা করোনা ভাইরাস প্রতিরোধী টিকার 3 কোটি ডোজের প্রথম চালান। বৃহস্পতিবার ভারত সরকারের দেয়া উপহারের 20 লাখ ডোজ করোনা টিকা পায় বাংলাদেশ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনার ভ্যাকসিন প্রয়োগের দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। পাশাপাশি ভ্যাকসিন নেয়ার পর কারো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলছে ঢাকা দক্ষিণ সিটি নগর ভবন মিলনায়তনে। আরও জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। 27 জানুয়ারি থেকে দেশে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হবে। নতুন এই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই বাংলাদেশে ভ্যাকসিন দেওয়ার শুরুর আগে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলনায়তনে প্রথম পর্যায়ে 85 জন চিকিৎসক ও নার্সকে প্রশিক্ষণ দিচ্ছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিশেষজ্ঞরা। কোভিড ভ্যাকসিনটা কিভাবে প্রয়োগ করতে হবে এবং ভ্যাকসিন পরবর্তী যদি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিভাবে ম্যানেজ করতে হবে, এই বিষয়ের উপর প্রশিক্ষণ হচ্ছে। প্রথম দিন 25 জনকে টিকা প্রদান করা হবে। পরের দিন 28 জানুয়ারি যে সমস্ত হাসপাতালগুলো কোভিড রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রমের সাথে নিয়োজিত ছিল, ওই সমস্ত হাসপাতালগুলোতে যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, বিশেষ করে চিকিৎসক এবং নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা, ওদেরকে এই ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। ভ্যাকসিন নিয়ে নানা নেতিবাচক প্রচারণাও চলছে, পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কাও আছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে বিভিন্ন দেশে এই টিকা দেওয়া হচ্ছে, এ বিষয়ে চিকিৎসক ও নার্সদের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ভ্যাকসিনটা 2টা ডোজে দেওয়া হবে। 0.5 মিলিলিটার একটা ডোজ, এটা 8 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর এবং WHO সহায়তায় প্রশিক্ষণ দিয়ে মাস্টার ট্রেনার করে নিয়ে আসছি। যারা মাস্টার ট্রেনার হয়ে আসছে, প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ নিয়ে আসছে, তারাই আজকে মূলত প্রশিক্ষণ দিচ্ছে। আর এটা বড় কোনো জটিল কোনো বিষয় না। এই বিষয় একটা দিনের প্রশিক্ষণ নিয়ে আমি মনে করি গুড এনাফ। এর মাধ্যমেই তাদের প্রশিক্ষিত করা হবে, কারণ আপনারা জানেন এই ভ্যাকসিনটা মাংসপেশিতে দেওয়া, এটা জটিল কোনো প্রক্রিয়া না। প্রথম ধাপে ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা দেয়া হবে। প্রধানমন্ত্রী এই কর্মসূচি ভ্যাকসিন রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। শুরু হয়েছিল। এবারে থাকছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। প্রচারণার শেষ মুহূর্তেও উত্তাপ ছড়িয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। নেতাকর্মীদের মুক্তির দাবিতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অবস্থান কর্মসূচি করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। রিটার্নিং কর্মকর্তার দাবি, ফৌজদারি অপরাধ ছাড়া গ্রেফতার করা হয়নি কাউকে। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, নির্বাচনকে বিতর্কিত করতেই কাজ করছে বিএনপি। মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। প্রচারণার শেষ দিন, তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় তৎপরতা কম ছিল প্রার্থীদের। অভিযোগ পাল্টা অভিযোগ আর ভোটের কৌশল তৈরিতে ব্যস্ত ছিলেন প্রধান দুই মেয়র প্রার্থী। সকালে সংবাদ সম্মেলন করে নির্বাচনী কার্যক্রম শুরু করেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। 1000 জনের বিরুদ্ধে মামলা আর 69 জনকে গ্রেপ্তারের অভিযোগ জানান। তাদের মুক্তির দাবিতে 1 ঘন্টার বেশি সময় অবস্থান করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। নির্বাচনকালীন সময়ে যে মামলাগুলো দিয়ে তাদেরকে হয়রানি করছেন, তাদেরকে অ্যারেস্ট করছেন, এই মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং গতকাল রাত্রে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বিষয়গুলো খতিয়ে দেখছি, যদি নিরপরাধ কেউ থাকে সেটার ব্যাপারে অবশ্যই আমরা পদক্ষেপ নেব, কিন্তু কেউ যদি ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনারও কিন্তু বিধান রয়েছে। এদিকে সকাল থেকে নিজের বাসভবনে ভোটের প্রস্তুতিমূলক বৈঠক করেন আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী। দুপুর 2টার দিকে গণসংযোগে বের হন তিনি। জবাব দেন বিএনপির অভিযোগেও। প্রতিপক্ষকে ছোট করে দেখারও কোনো অবকাশ নেই। এখানে খেলতে যখন নেমেছি, নির্বাচনে নেমেছি, প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতার দৌড়ে যে এগিয়ে যেতে পারে জনগণের সমর্থন।
সকালে প্রচারণা কম থাকলেও দুপুরের পর তা বাড়তে থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন 7 জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে 173 ও সংরক্ষিত কাউন্সিলর পদে 57 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা 19 লাখের মতো হলেও এখানে বসবাস করেন 1/2 কোটিরও বেশি মানুষ। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে রাজধানীর পরেই গুরুত্বপূর্ণ এই বন্দর নগরী। আর তাই নগর নেতৃত্বের আসনে বসতে মরিয়া আওয়ামী লীগ, বিএনপি সহ সব রাজনৈতিক দল। এ কয়দিন ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন 7 মেয়র প্রার্থী। এখন সব হিসেব নিকেশ ছাপিয়ে বুধবার রায় দেওয়ার পালা ভোটারদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি নির্বাচনে 416টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বিবেচনা করে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। সুষ্ঠু নির্বাচনে র্যাব পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে বিজেপি। এদিকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট গ্রহণে ভোটারদের অভ্যস্ত করতে সবগুলো কেন্দ্রে সোমবার মক ভোটিং এর আয়োজন করে নির্বাচন কমিশন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। নির্বাচনকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামের রাজনৈতিক মাঠে রয়েছে নানা উত্তেজনা। সিটি কর্পোরেশন নির্বাচনে যেন ঘোলাটে পরিস্থিতি তৈরি না হয় সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। 735টি ভোট কেন্দ্রের মধ্যে 416টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব কেন্দ্রের নিরাপত্তায় বাড়তি নজরদারি করবে সিএমপি ও নির্বাচন কমিশন। আমাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো 416টা, আর বাকি কেন্দ্রগুলো হলো সব সাধারণ। আমাদের সাধারণ কেন্দ্রের জন্য 16 জন করে ফোর্স থাকবে পুলিশ এবং আনসারের, এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য 18 জন করে ফোর্স থাকবে। এর বাইরেও আমাদের র্যাবের 3টা স্পেশাল সিভিসি টিম আছে যাদের সাথে ম্যাজিস্ট্রেট থাকবে, যাতে কোনো জায়গায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে আমরা তাৎক্ষণিকভাবে সেগুলোকে আমরা ইউজ করতে পারি। তো আমরা একেবারে নিশ্চিদ্র নিরাপত্তায় আমরা সিটি কর্পোরেশনকে সাজিয়েছি। ইনশাআল্লাহ 27 তারিখে একটা পিসফুল ইলেকশন হবে। এছাড়াও শহরে ভোটার ছাড়া কোনো বহিরাগত যেন প্রবেশ করতে না পারে ও নাশকতা এড়াতে মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। বিজিবির পাশাপাশি মাঠে থাকছে 9000 পুলিশ সদস্য। আমাদের করণীয়টা হচ্ছে যে নির্বাচনের পরিবেশ যেন উৎসবমুখর হয়, এইভাবে যে কেউ যেন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে অথবা ভয়ভীতি দেখিয়ে কোনো বিশেষ ভোটারদেরকে বা কোনো গোষ্ঠীকে ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিরত না করতে পারে, এই বিষয়টা দেখার। এটা আমরা এখন পর্যন্ত আমরা মনে করি যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এটি একটু আগে আপনারা দেখেছেন বেশ উৎসবভাবে প্রচারণা চলছে। এটা আমরা ধরে রাখার জন্য এখন বদ্ধপরিকর। এদিকে ভোটারদের ইভিএমে ভোট দিতে আগ্রহী করতে প্রতিটি ভোট কেন্দ্রে আয়োজন করা হয়েছে মক ভোটিং এর। চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটার সংখ্যা 19 লাখের কিছু বেশি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রামের জনগণ যাকে খুশি তাকেই ভোট দেবে এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা দেবে বলেও জানান তিনি। রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। চট্টগ্রামের জনগণ যাকে খুশি ভোট দেবেন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকার সম্পূর্ণ সহযোগিতা দেবে। এটা আমি আওয়ামী লীগের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ যাতে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুরে দলের বিভাগীয় প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তবে ফখরুল আবারও অভিযোগ করেন এই নির্বাচন কমিশনের উপর জনগণের কোনো আস্থা নেই। নির্বাচনে অংশগ্রহণ করছি গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ হিসাবে। গণতান্ত্রিক স্পেস, ডেমোক্রেটিক স্পেসকে আমরা ব্যবহার করতে চাই, আমাদের যেন আমরা আমাদের কথাগুলো বলতে পারি, মানুষ তাদের কথা বলতে পারে, সেই কারণে আমরা আপনার নির্বাচনে অংশ নিচ্ছি। তো চট্টগ্রামের নির্বাচনের ব্যাপারে আমরা এখনও আশা করি যে গুড সেন্স প্রিভেইল করবে। তারা আপনার অন্তত চট্টগ্রামের নির্বাচনে তারা যেটা জনগণের রায় যেন সঠিকভাবে জনগণ দিতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করবে, এটা তাদের দায়িত্ব। এবারে অন্যান্য সংবাদ।
বাংলাদেশ ট্যুর অপারেটর এবং ট্যুর গাইড আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন ভঙ্গ করলে 6 মাসের কারাদণ্ড এবং অনধিক 2 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আইনের খসড়ায় বলা হয়েছে ট্যুর অপারেটররা কোনো ধরনের অপরাধ করলে ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার করা যাবে। সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। এছাড়াও শিল্প কারখানায় ঝুঁকি কমাতে বয়লার আইনের খসড়া এবং জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালার খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পর্যটকদের স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা আইন 2020 খসড়া প্রণয়ন করা হয়। এটা 2021 যাবে আর কি। দেশি বিদেশি ট্যুর অপারেটরদেরকে কীভাবে পারমিশন দেওয়া হবে এই জন্য এবং কীভাবে রেজিস্ট্রেশন করা হবে এটি সবই মেনশন করা হয়েছে এবং একটা বিধানও রাখা হয়েছে যে এই ট্যুর অপারেটররা যদি কেউ অফেন্স করে বা কোনো ভায়োলেশন করে সরকারি বিধিবিধান সেক্ষেত্রে অনধিক 6 মাসের কারাদণ্ড এবং অনধিক 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হবে। জলবায়ুর ক্ষতি পুষিয়ে নিতে বৈশ্বিক উদ্যোগ গ্রহণে যে ব্যর্থতা তার জন্য অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবই দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মনে করেন ভবিষ্যতে ক্ষয়ক্ষতি হ্রাস করার প্রক্রিয়া গুরুত্বের সাথে নির্ধারণ করতে হবে। নেদারল্যান্ডস সরকারের উদ্যোগে সোমবার থেকে শুরু হওয়া 2 দিনের অনলাইন জলবায়ু অভিযোজন সামিটে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন সম্প্রতি কোভিড-19 অভিজ্ঞতা সবার জন্য একতাবদ্ধ হওয়া এবং সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার কার্যকারিতা প্রমাণ করেছে। পরিবেশ দূষণের দায়ে রাজধানীর যাত্রাবাড়িতে 8টি রিসাইক্লিং কারখানা উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান এসব কারখানার কোনো ধরনের অনুমোদন ছিল না। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। নগরীর পথঘাটে পড়ে থাকা ওষুধের স্ট্রিপ, চিপসের প্যাকেট, অ্যালুমিনিয়ামের বোতল সহ বিভিন্ন আবর্জনার শেষ আশ্রয়স্থল এসব কারখানা। আগুনে পুড়িয়ে এসব থেকে তৈরি হয় অ্যালুমিনিয়াম বার। যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় চোখে পড়ে এমন অনেক কারখানা। আমাদের বাপদাদারা অনেকে আগে থেকে অনেকে কইরে আসছে, ওখান থেকে আমরা শিখতে আসছি আর কি স্যার। সন্ধ্যার পর এসব কারখানার চিমনি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার কারণে এই পথে চলাচল করা কষ্টসাধ্য বলছেন এলাকাবাসী। এখান থেকে যাওয়ার কোনো রাস্তা দেখাই যায় না, সেই ধোঁয়াটা এত ব্যাপক। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন নিয়ম বহির্ভূতভাবে চলা এসব কারখানা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি। মিটিগেশন কোনো মেজার্স এরা ফলো করেনি এবং পারমিশন নিয়ে পরিবেশের পারমিশন নিয়ে একটা প্রপার টেকনোলজি ইউজ করে যদি তারা এটা করতো, রিসাইক্লিং বলেন যেটা বলেন, তাহলে হয়তো এই দূষণটা এরকম হতো না। সোমবার পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গুড়িয়ে দেয় 6টি অ্যালুমিনিয়াম ও 2টি ব্যাটারি রিসাইক্লিং কারখানা। মালিক পক্ষ বলতেছে যে আপনার নোটিশ দিয়ে আসেন নাই। নোটিশ তখন দেওয়া হয় যখন আসলে বৈধতা থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে, কোনো বৈধতা নাই। এই পুরো জিনিসটাই একটা অবৈধ জিনিস। এই পুরো প্রসেসটা তারা যে কাজগুলো করতেছে, তারপরেও আমাদের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের অন্যান্য ম্যাজিস্ট্রেটরা এর আগে অনেকবার এসেছে, অনেকবার এদেরকে জরিমানা করে গেছে এবং সাবধান করে গেছে যে আপনারা উঠান, তারা উঠায় নাই। পরিত্যক্ত পণ্য রিসাইক্লিং এখন বিশ্বজুড়ে প্রচলিত, কিন্তু সেসব হচ্ছে পরিবেশ বান্ধব উপায়ে। বাংলাদেশের রিসাইক্লিং উদ্যোক্তাদের কাছে সেই প্রযুক্তি পৌঁছাতে পারলে পরিবেশ সম্মতভাবে এ খাত এগিয়ে যেতে পারে বলে মনে করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। 18 মার্চ থেকে শুরু হচ্ছে বাংলা একাডেমির অমর 21শে বইমেলা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মেলা আয়োজনের অনুমতি পাওয়ার পর এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বলেছেন, কতদিন মেলা চলবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। প্রকাশকদের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এবারে থাকছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। চট্টগ্রামের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজে 120 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। সেই সাথে ক্যারিবীয়দের বিপক্ষে টানা 8ম জয় তুলে নিল টাইগাররা। 298 রানের টার্গেট দিয়ে সফরকারীদের 177 রানেই থামায় স্বাগতিকরা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর 50-তে 297 রান তোলে 6 উইকেট হারানো বাংলাদেশ। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ওয়েস্ট ইন্ডিজকে দাঁড়াতেই দিল না বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশের লজ্জা দিল টাইগাররা। সেই সাথে 2023 সালের বিশ্বকাপ সরাসরি খেলার লক্ষ্যে সুপার লিগের শুরুতে
পূর্ণ 30 পয়েন্ট নিজেদের করে নিল বাংলাদেশ। Very good morning to everyone around. ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে এই প্রথম আগে ব্যাট করার সুযোগ পায় টাইগাররা, কিন্তু দলীয় 38 রানে লিটন দাস ও নাজমুল হোসেনের উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। তবে তৃতীয় উইকেটে 93 রানের জুটিতে সেই ধাক্কাটা সামাল দেন দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ক্যারিয়ারের 49তম 50 তুলে নিয়ে ব্যক্তিগত 64 রানে থামে তামিমের ইনিংস। তার বিদায়ের পর ব্যক্তিগত 51-তে ফেরেন সাকিব, ক্যারিয়ারের 48তম 50 তুলে নিয়ে। তাদের গড়ে দেয়া ভিতে ভর করে দলকে দুর্দান্ত ফিনিশিং এনে দেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। 39 বলেই 47তম 50 তুলে নেন দেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে খেলতে নামা মুশফিক। আর স্লগ ওভারে সফরকারী বোলারদের তুলোধুনো করে 40 বলেই নিজের 17তম 50 দেখা পান মাহমুদুল্লাহ। 55 বলে 64 রানে মুশফিক বিদায় নিলেও 43 বলে 64 রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত 6 উইকেটে 297 রান জড়ো করে বাংলাদেশ। দলের 30 রানে দুই ওপেনারকে বিদায় করে 298 রানের লক্ষ্যটা অনভিজ্ঞ ক্যারিবীয়দের জন্য আরও কঠিন করে তোলেন মুস্তাফিজ। এরপর সাইফুদ্দিন ও মেহেদী হাসানের জোড়া আঘাতে 117 রানে 6 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। 47 রানের ইনিংসে পরাজয়ের ঘণ্টাকে একটু দীর্ঘ করেন পাওয়েল। তার উইকেট তুলে নেন পার্ট টাইম বোলার সৌম্য সরকার। শেষ পর্যন্ত 177 রানে গুটিয়ে যায় সফরকারীরা। তাতে 2009 সালের পর বাংলাদেশের কাছে আবারও হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবল ওয়েস্ট ইন্ডিজ। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ হলো দুদিন ব্যাপী অ্যাঞ্জেলিকা ব্রাইডাল ওয়েডিং ফেস্টিভ্যাল। গতরাতে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সমাপনী ঘটে এই বিয়ে উৎসবে। অনুষ্ঠানে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আগামীতে দর্শকদের জন্য ভালো মানের অনুষ্ঠান নির্মাণের প্রতিশ্রুতি দেন। বিস্তারিত জানাচ্ছেন শারমিন রিহা। বিয়ে মানেই আনন্দ উৎসবের পরিবেশ। এই আনন্দকে আরও বাড়িয়ে দিতে দেশের সবচেয়ে বড় বিয়ে উৎসবের আয়োজন করে অ্যাঞ্জেলিকা ইভেন্ট সলিউশন। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিয়ে সরঞ্জামের 40টি স্টল ও ব্রাইডাল ব্র্যান্ডের সমারোহ ঘটে এই উৎসবে। গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়া 8 দম্পতির মধ্যে বিজয়ী হন 3 দম্পতি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এখানে জয়টাই মেন না, নিজেদের যে রিলেশনশিপ এটা যে সারা জীবন আমরা নিয়ে যেতে পারবো, তো তখনই আমরা নিজেদেরকে জয়ী হিসেবে দেখতে পারবো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ ধরনের আয়োজনের সাথে এটিএন বাংলা আগামীতেও থাকবে বলে জানান তিনি। এটিএন বাংলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের কিছু না কিছু উপহার দেওয়ার জন্য। আজকের এই প্রোগ্রামটি আমরা লাইভ করার কথা ছিল, কিন্তু করতে পারলাম না বিশেষ কতগুলি কারণে। তো এই প্রোগ্রামটি আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরো বড় পরিসরে করার কথা জানান অ্যাঞ্জেলিকার স্বত্বাধিকারী নুসরাত জাহান। আমরা এভাবে আরো সব পুরো ওয়েডিং ইন্ডাস্ট্রিটাকে একসাথে আনতে পারবো এবং অনেক বড় কিছু একসাথে করতে পারবো। ওয়েডিং ফেস্টিভ্যালের বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, ওমেন্স ওয়ার্ল্ডের সিইও ফারনাজ আলম এবং চলচ্চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাস। দর্শকদের অনুরোধে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের গাওয়া গান মুগ্ধ করে উপস্থিত সবাইকে। এছাড়াও জনপ্রিয় শিল্পীদের গান ও নৃত্য দর্শকদের মাতিয়ে রাখে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বের সবার করোনা ভ্যাকসিনের উপর আস্থা থাকলেও বিএনপি নেতারা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভলেন্টারি করতে আগে টিকা নিতে তার কোনো আপত্তি নেই। করোনা টিকা নিয়ে বিএনপি কোনো দায়িত্বশীল আচরণ করছে না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এই টিকার উপর পুরো পৃথিবী আস্থা স্থাপন করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আস্থা স্থাপন করেছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের তিনি জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেছেন এই টিকার উপর জনগণের আস্থা নেই। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, জনগণকে বিভ্রান্ত করার যে আপনার নোংরা খেলায় নেমেছেন, এটি দেশ জাতি জনগণের সাথে প্রতারণা। আপনারা দয়া করে সেই প্রতারণাটা করবেন না। রাজশাহীতে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী সফলভাবে উদযাপনে নানা কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে বিশেষ সমন্বয় সভার আয়োজন করে জেলা বিএনপি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে প্রথমবারের মতো চালু হলো ক্রস বর্ডার রেমিটেন্স সেবা। হোম সেন্ডের মাধ্যমে যৌথভাবে এই সেবা চালু করছে মাস্টারকার্ড এবং ব্যাংক এশিয়া। এর ফলে বিশ্বের 136টি দেশ থেকে মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো যাবে। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশে ক্রস বর্ডার রেমিটেন্স সেবা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কামাল কাদের, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুমায়ুন কবির, হোম সেন্ড প্রধান নির্বাহী স্টিভেন দোয়েল এবং বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদের ভার্চুয়ালি যোগ দেন। কোরআন খতম, দোয়া মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ওয়ালটন গ্রুপের সদ্য প্রয়াত পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহবুবুল আলম মৃদুলের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের গোসাই জোয়ারে অনুষ্ঠিত কুলখানিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতও করা হয়। ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস.এম. নুরুল আলম রেজভী, জেলা প্রশাসক ডক্টর আতাউল গনি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোর্শেদ, এস.এম. রেজাউল আলম শামীম, মাহবুবুল আলম খালিদ, মঞ্জুরুল আলম ওভি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারি কুলখানিতে উপস্থিত ছিলেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। মুদ্রাবা 100 দিন মেয়াদী আমানত প্রকল্প, প্রবাসী সঞ্চয় প্রকল্প, প্রিভিলেজ সেভিংস অ্যাকাউন্ট এবং ডিপোজিট স্কিম, স্যালারি অ্যাকাউন্ট, ইন্টারনেট ব্যাংকিং সহ 9টি আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেবা যুক্ত করা হয়েছে ইউনিয়ন ব্যাংকে। প্রধান অতিথি হিসেবে সেবাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম. মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও নজরুল ইসলাম, প্রধান কার্যালয়ের এসিভিপি গোলাম মোস্তফা, গুলশান শাখার প্রধান এসিভিপি শাহ মোহাম্মদ মাহতাবুদ্দিন আল মামুন। এবারে পাটেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার দিনে রেকর্ডের জন্ম দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। 3 ফরম্যাট মিলিয়ে ঘরের মাঠে সাকিব আল হাসানের 6000 রান ও 300 উইকেট নেয়ার একমাত্র রেকর্ড, বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড স্মরণীয় করে রাখবে এই সিরিজটিকে। আরও জানাচ্ছেন পরাগারমান। কদিন আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়েছিলেন এক ভেন্যুতে 2500 রান ও 100 উইকেট দখলের মাইল ফলক। এবার আরও একটি কীর্তি গড়লেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের দেশে খেলে আন্তর্জাতিক ক্রিকেটে 6000 রান ও 300 উইকেটের রেকর্ড গড়েন সাকিব। ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়লেন বাংলাদেশের পোস্টার বয়। সাকিব এই কীর্তি করেন ক্রিকেটের 3 ফরম্যাট মিলিয়ে। এই রেকর্ড গড়ার পথে তাকে সব মিলিয়ে খেলতে হয় 170টি আন্তর্জাতিক ম্যাচ। সাকিবের রেকর্ডের দিনে নতুন এক রেকর্ড গড়েন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার কীর্তি করেন তিনি। সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এতদিন ছিল মাশরাফি বিন মুর্তজার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুশফিক সেই 220 ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয়
দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই মাশরাফিকে ছাড়িয়ে যান মুশফিক। সেই সঙ্গে 55 বলে 64 রানে দলের জয়ে ভূমিকাও রাখেন। এইসব রেকর্ডের দিনে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের লজ্জা দিল। পাশাপাশি ক্যারিবীয়দের সাথে পরাজয়ের ব্যবধানও কমিয়ে আনল। দুই দলের 41 বারের মোকাবেলায় বাংলাদেশের জয় 18টিতে, আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 21 বার। দুটি ম্যাচ টাই হয়। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 8 ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী করোনা টিকা দিতে প্রস্তুত হচ্ছে 7,000 টিম। দেশে এলো অক্সফোর্ডে 50 লাখ ডোজ ভ্যাকসিন। মধ্যরাতে শেষ হচ্ছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা। নগরের র্যাব, পুলিশ, বিজিবির টহল, ইভিএম এ মক ভোটিং। আইন ভাঙলে 6 মাস কারাদণ্ড, 2 লাখ টাকা জরিমানা। মন্ত্রিসভায় ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের খসড়া অনুমোদন। ভার্চুয়ালি নয়, মাঠেই হবে বাংলা একাডেমির 21 বইমেলা। 18 মার্চ উদ্বোধন। এবং চট্টগ্রামের শেষ ওয়ানডেতে 120 রানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। ম্যাচ সেরা মুশফিক, সিরিজ সেরা সাকিব। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।